শব্দ পরিচয় বা ওয়ার্ড ফাংশন এই শব্দটা তোমাদের কাছে সকলের কাছে পরিচিত। এইটা এমন একটা শব্দ বা এমন একটা প্রসেস, যদি তুমি এই শব্দগুলোকে না চিনতে পারো, না ভাঙতে পারো, তাহলে তোমার ইংরেজি শেখা সম্ভব না। এইটা যেটাকে বলা হয় যে শব্দ নিয়ে খেলা করা। আমরা প্রত্যেকেই শব্দ শিখি, কিন্তু শব্দ যখন শিখি তখন শব্দের একটা থাকে তার পরিচয়, আর একটা থাকে তার অর্থ। তো আমরা অর্থটা জানি, কিন্তু শব্দের যে পরিচয়টা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না। তো আজকের ক্লাসে আমি তোমাকে এই শব্দ দিয়ে কিভাবে শব্দটা শিখতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং এ টু জেড, এটা তোমার ক্লাসটা একটু লম্বা হবে, একটু দীর্ঘ হবে। তো আমি আজকে প্রত্যেককেই বলবো যে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে, এবং এটার ইংরেজি শেখার জন্য যা যা দরকার আজকে আমি তো বিস্তারিত করে সব বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি লেকচারার প্রণব সেন আজকে আছি তোমাদের সাথে। আজকে আমাদের বিষয়টা একটা পদ পরিবর্তন বা ওয়ার্ড ফাংশন। এইটা এমন কোনো পরীক্ষায় নেই, বিশেষ করে যারা হায়ার স্টাডিজে আছে বা যারা অনার্স কিংবা কোনো চাকরি বা কোনো অ্যাডমিশন এই ধরনের পরীক্ষায় যারা আছে, তারা এটা তাদেরকে খুব হেল্প করবে। এবং আমি বিস্তারিত ধরে ধরে তোমাকে শব্দগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে গ্রামারগুলো এলো, সেগুলো সব বিস্তারিত করে বলবো। তো তুমি আজকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। এবং বিশেষ করে যারা তোমার অনার্স লেভেলে আছে বা যাদেরকে হায়ার স্টাডিজ লেভেলে আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই। তো আমি এখানে লিখে রেখেছি, দেখো, ওয়ার্ড ফাংশন বা শব্দের পরিবর্তন বা পদান্তর। এই যে ওয়ার্ড ফাংশন বা শব্দের পরিবর্তন বা পদান্তর আমি লিখেছি, এইটা আসলে কি, আগে আমি তোমাকে সেইটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে কোনো একটা শব্দ, ধরো আমি এখানে বাংলা এবং ইংরেজি, আমি এই দুটো ভাষাই তোমাকে দেখাবো। এটা শুধু বাংলা ইংরেজি না, যে কোনো ভাষাই এটা হয়। এবং এটাকে আমরা বলি শব্দের আগে এবং পিছনে যোগ হয়ে নতুন শব্দ তৈরি হওয়া। শব্দের আগেও যোগ হতে পারে, শব্দের পরেও যোগ হতে পারে। তো সেইটা আমি তোমাকে একটু জিনিসটা একটা শব্দ দিয়ে দেখাই। যেমন মনে করো এডুকেশন। এডুকেশন একটা শব্দ, কিন্তু এই শব্দটা এডুকেশন মানে শিক্ষা। তো শিক্ষা শব্দটা আমি একটু বাংলাটায় লিখলাম শিক্ষা। এখন এই শিক্ষার সাথে যখন আমি এই কথাটা যোগ করি শিক্ষামূলক, তখন কিন্তু শব্দটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ঠিক তেমনিভাবে ইংরেজিতেও পরিবর্তন হয়। অর্থাৎ যখন আমরা এডুকেশন কথাটা এটা এই পাশে একটু লিখে দিই, EDUCATIVE, পরবর্তীতে দেখো এখানে সন যোগ করা আছে, এখানে টিপ যোগ করা আছে। এই যে সন যোগ আর টিপ যোগ এক কথা না কিন্তু। তার মানে এই যে শব্দগুলোর যে পরিবর্তন হলো, অর্থাৎ পরে শেষে যোগ হলো, এটাকে বলা হয় সাফিক্স। আর যেটা আগে যোগ হয় সেটাকে বলা হয় প্রিফিক্স। এইখানেও যোগ হতে পারে, এইখানেও যোগ হতে পারে। তো এই যে সাফিক্স এবং প্রিফিক্স বাংলায় বলা হয় অনুসর্গ এবং উপসর্গ। যেটা আগে যোগ করা হয় সেটাকে বলা হয় প্রিফিক্স, যেটা পরে যোগ করা হয় সেটাকে বলা হয় সাফিক্স। এই সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে অনেক শব্দেরই পরিবর্তন হয়, এবং এইভাবেই পরিবর্তন হয়। যারা সাফিক্স প্রিফিক্স চেনে না, আজকে তুমি এটাও চিনতে পারবা। এবং গ্রামার জগতের যত নিয়ম কানুন আছে তুমি সকল কিছু আজকে জানতে পারবা। তো আমি আজকে এডুকেশন নিয়ে শুরু করলাম, এটা দিয়েই তোমাকে একটু বোঝাই। তো দেখো এখানে আমি একটা উদাহরণ দিলাম। এখন এডুকেশন নিয়ে
কি কি শব্দ হয় আমি তোমাকে সেই শব্দগুলোকে ব্যাখ্যা করে এবং কিভাবে সেগুলোকে বাক্য তৈরি করতে হয় সেগুলোকে আমি তোমাকে দেখাই। প্রথম শব্দটা নাও, এডুকেট। এই শব্দটা ভার, এর মানে শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। এই শব্দটা যখন পরিবর্তন হয় এডুকেশন, অর্থাৎ আগে ছিল কেট, পরে টিআইএন যোগ হয়ে গেল, অর্থাৎ নতুন করে পরিবর্তন হলো। তো এডুকেটের সাথে এখানে সনটা যোগ হলো, তাহলে এই শব্দটা এখন নাউনে চলে গেছে। এর মানে হচ্ছে শিক্ষা। আশা করি আমি বিষয়টা তোমাদের সামনে বোঝাতে পারছি। পরের বাক্যটা দেখো, পরের শব্দটা এডুকেটিভ, এটা একটু আগেই দেখালাম। এডুকেটিভ অর্থাৎ আগেবার সংযোগ হয়েছিল, এবার টিভ যোগ হলো, অর্থাৎ দেখো সবগুলো কিন্তু সাফিক্স যোগ হচ্ছে। এই শব্দটা এখন অ্যাডজেক্টিভ এবং এর মানে হচ্ছে শিক্ষামূলক, শিক্ষামূলক। তাহলে আমার শব্দগুলো জানা হয়ে গেল। আর একটা কথা এখানে দরকার, সেটা হচ্ছে এডুকেটিভলি লিখলাম, অর্থাৎ এবার হলো এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তার মানে শিক্ষা, শিক্ষামূলক ভাবে। তো একটা শব্দের চারটে প্রকার হলো। তো এই যে একটা শব্দের জেনারেলি চারটে প্রকার হয়, অর্থাৎ আমরা যখন কোনো একটা শব্দ শিখি সেই শব্দটা চারটে শব্দে গমন করে। সেই চারটে শব্দ কি কি? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের মধ্যে মোট 8টা শব্দ আছে। 8টা শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। এই শব্দগুলো ছাড়া কোনো গ্রামার হয় না, এই শব্দগুলো ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না, এই শব্দগুলো ছাড়া কোনো বিশ্লেষণ দেওয়া যায় না। মানে শব্দগুলোর গুরুত্ব এতটাই বেশি, এমনকি যারা আমরা গ্রামার শিখি বা গ্রামারের মধ্যে যখন গ্যাপ পূরণ করি তখন এই গ্যাপ পূরণে এই শব্দগুলো সাধারণত দেওয়া হয়। অন্যান্য শব্দগুলো সেগুলো লেস ইম্পর্টেন্ট, এই জন্য ওগুলোকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই শব্দগুলোকে। আশা করি আমি তোমাদের সাথে বোঝাতে পারলাম। তাহলে শব্দগুলো কিভাবে হলো, এইবারে সেই শব্দগুলোকে নিয়ে তুমি যদি বাক্য তৈরি করতে থাকো, কোনো এক সময় তুমি ফ্রি হ্যান্ড রাইটিং আমরা যেটা বলি, বা অনেকে রাইটিং স্কিল নেই বা লেখার দক্ষতা নেই, তো সেই দক্ষতাটা তোমার এর ভিতরে তৈরি হয়ে যাবে। যেমন ধরো আমি এবার বাক্যগুলো কিভাবে তৈরি করি দেখো। প্রথম বাক্যটা শব্দটা ছিল শিক্ষা দেওয়া। তো শিক্ষা দেওয়া অর্থাৎ এখানে টিচার কিন্তু শিক্ষা দেয়, কোনো ব্যক্তিও অপরকে শিক্ষা দেয়। এই শিক্ষা দেওয়ার শব্দটা ভার্ব হিসেবে দেখাতে হবে। তো একটা বাক্য যখন আমরা তৈরি করি তখন বাক্যের মধ্যে সাধারণত 4টে উপাদান থাকে। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, ফ্রেজ থাকে। এই ভার্ব সাধারণত আমরা এই জায়গায় একটা দেখতে পাচ্ছি, আর একটা আছে ফ্রেজের মধ্যে ভার্বটা থাকে। তার মানে এডুকেট শব্দটা হয় তুমি ভার্বের মধ্যে ব্যবহার করবে, নয় ফ্রেজের মধ্যে ব্যবহার করবে। ফ্রেজের মধ্যে তুমি আপাতত ব্যবহার করতে পারবে না, কারণ যেহেতু তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল নেই, তোমার এটা ব্যবহার করতে গেলে কষ্ট হবে। তারপরেও যদি চলে আসে আমি তোমাকে ওটা বোঝানোর চেষ্টা করব। এই নিয়ে আমার এর আগে বেশ কটা ভিডিও দিয়েছি, বিশেষ করে ভার্ব সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, সকল ধরনের ভার্ব। ফ্রেজ নিয়ে একটা ভিডিও দিয়েছি, টেন্স নিয়ে একটা ভিডিও দিয়েছি, 9 বেসিক স্ট্রাকচারের বেশ কটা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে তবে তুমি এই গ্রামারগুলো বুঝতে পারবে। দেখো, লার্নিং যদি সেটা পুরোপুরি বা পরিপূর্ণভাবে বা ঠিকঠাকভাবে যদি তুমি না শিখতে পারো তাহলে ওটা তোমার শিখে কোনো লাভ হবে না। ফাঁকি দিয়ে শিখা, ওটা তোমার স্কিল হবে না বা তোমার মধ্যে সেটা কোনো ডেভেলপ হবে না, তুমি সেটা দিয়ে কিছু করতে পারবে না। তো সেই জন্য তোমাকে বলছি যে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা,
দীর্ঘদিন ধরে আমি ছাত্রছাত্রী পড়াই, তার একটা অভিজ্ঞতা দিয়ে এবং নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বা ছাত্রছাত্রীদের তাদের অভিব্যক্তি তাদের মতামত বুঝে আমার এই ধারণাটা হলো যে আজকের এই ভিডিওগুলো, আজকের এই ক্লাসটা তোমার লার্নিং জগতে একটা তোমার চেহারাটা বদলে দেবে, তোমার উদ্দেশ্যটা বদলে দেবে, এমন তোমার লার্নিংটা স্মুথ হবে। তো এই শিক্ষা জীবনে আমি একটা বাক্য বলি, এই শিক্ষাটা আমি এখন এই ভার্ব হিসেবে ব্যবহার করি, যেটা সাবজেক্টের পরে আসে। এবার এসো, যেহেতু এটা ভার্ব, যখনই আমরা ভার্বের প্রশ্ন আসি তখন টেন্সের প্রশ্ন আসে। অর্থাৎ টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স, টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স। অর্থাৎ ভার্ব বলতে গেলে টেন্সের কথা উঠে আসে, আবার টেন্স বলতে গেলে ভার্বের কথা উঠে আসে। তার মানে আমি এখন টেন্স যেহেতু 12 প্রকারের আছে, তাহলে আমি যখন কোনো কথা নেব তখন সেই কথাগুলো আমি কোনো না কোনো টেন্স আমাকে ফেলতে হবে। তার মানে আমি আজকের এই ক্লাসটা করতে গিয়ে আমার টেন্সটা জানা হচ্ছে, সকল গ্রামারগুলো A to Z পর্যন্ত তোমার চলে আসছে আজকের এই ক্লাসটা। তো শিক্ষা দেওয়া, তো আমি একটা শিক্ষা দিয়ে একটা বাক্য বলি, যেমন হ্যাঁ, আমি ছেলেটিকে শিক্ষা দিলাম, কিংবা শিক্ষা দেওয়া আমার পেশা, কিংবা তিনি আমাকে শিক্ষা দিলেন। তো আমি এখানে তোমার বোঝার সুবিধার্থে একটা অর্থপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ একটা বাক্য নিলাম। যেমন ধরো, বাবা আমার কাছে অনেক শিক্ষা দিয়েছেন, আমি বাবাকে দিলাম, বাবা আজ আমাকে অনেক শিক্ষা দিয়েছেন। এই ধরনের একটা অর্থবোধক বাক্য তুমি তৈরি করবে। এইভাবে বাক্য তৈরি করতে করতে কোনো এক সময় তোমার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল চলে আসবে। এই প্র্যাকটিস ছাড়া কখনোই তোমার ভাষার দক্ষতা আসবে না, আসে না। তো এইবার দেখো, আমি এই বাক্যটা একটা টেন্সে পড়ে গেছে, কিন্তু যে কোনো একটা টেন্সে কিন্তু পড়ে গেছে। কোন টেন্সে বাক্যটা পড়েছে? বাক্যটা পড়েছে শিক্ষা দিয়েছেন। এবার আমি টেন্সের জগতে ঢুকি, মূল শব্দ শিক্ষা দেয়। তো যখন এই ক্রিয়ার রূপটা শিক্ষা দেয়, শিক্ষা দেয়, এখানে ক্রিয়ার কোনো রূপ চেঞ্জ হয়নি, কথার কোনো রূপ চেঞ্জ হয়নি। যখন আমরা ডিকশনারিতে কোনো শব্দ প্রথম যখন জন্ম হয় তখন কিন্তু এই রূপে আসে, এবং এই শব্দটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে। অর্থাৎ যেহেতু চিরন্তন সত্য বাক্য, পরবর্তীতে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ফর্ম বা রূপ আছে সেখান থেকে পরিবর্তন হতে হতে বিভিন্ন জায়গায় যায়। তাহলে আমি শিক্ষা দেয়, এইটা যদি শিক্ষা দিচ্ছে বলি, আমার কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু টেন্সটাও দেখাচ্ছি হালকা করে, কারণ টেন্স দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতে আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আমি এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয় নিয়েছি যেটা তোমাকে শিখাতে এবং বোঝাতে বেশ কিছু কথা বলতে হবে, না দেখলে তুমি বিষয়টা আজকে ধরতে পারবে না। তো শিক্ষা দেয়, দিচ্ছে, অর্থাৎ দিচ্ছে এটা কন্টিনিউয়াস রূপ, কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে আমাকে এমন একটা কথা বলতে হবে যেটা ক্রিয়াকে চলমান অবস্থায় করে দেয় বা চলছে, এমন একটা আমরা দেখে জন্য বুঝতে পারি যে কাজটা চলমান আছে। এই জন্য শিক্ষা দেয় প্রেজেন্ট ইনডিফিনিট, শিক্ষা দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা যদি আমি আর একটু চেঞ্জ করে দিই, শিক্ষা দিয়েছে, আর এক টেন্সে চলে গেল। এবার কোন টেন্সে চলে গেল? এটা ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, তার মানে এটা পারফেক্ট টেন্সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা যদি আরেকটু পরিবর্তন করি, যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি, তাহলে আবার দিচ্ছেই হবে, যেহেতু এটাও কন্টিনিউয়াস টেন্স। এবার এইটা একই রকম দেখতে, অর্থাৎ প্রেজেন্ট যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট যে কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াসেরই চেহারা একই রকম হয়। এবং এখানে পার্থক্য হচ্ছে যে এইটা সময় ধরে চলে না, এইটা সময় ধরে চলে। অর্থাৎ যেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে একটা সময় উল্লেখ থাকে, আর যেটা সিম্পল কন্টিনিউয়াস সেখানে কোনো সময় উল্লেখ থাকে না। এইটাই হচ্ছে পার্থক্য। আশা করি আমার বিষয়টা আমাকে বোঝাতে পারলাম।
এবার এটা তো গেল প্রেজেন্ট টেন্স, এগুলো সবই প্রেজেন্ট টেন্স। যদি এটা পাস্ট টেন্সে লিখি তাহলে আমি মুখে মুখে একটু বলে দিই, তাহলে তখন শিক্ষা দিল, শিক্ষা দিচ্ছিল, শিক্ষা দিয়েছিল, শিক্ষা দিচ্ছিল। আমি এটা একটু লিখেই দিই যাতে করে তোমরা বিস্তারিত করে সব বুঝতে পারো। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সবই প্রেজেন্ট। এইটা যদি আমি এখন পাস্টে লিখতে যাই তাহলে আমি পাস্টটা এই জায়গাটায় লিখি যাতে তুমি একটু বুঝতে পারো পাস্ট। এই কথাগুলো লিখবো। তাহলে এটা হয়তো দেয়, এখানে আমি দিল এক, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে দিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে দিল, শিক্ষা দিল। যদি পাস্ট কন্টিনিউয়াসে লিখি তাহলে হবে দিচ্ছিল, দিচ্ছিল। যদি পারফেক্ট টেন্সে লিখি তো আমার দেখো এই প্রেজেন্ট টেন্সে যা লেখা হয়েছে সেই একই ফর্ম লেখা আছে, শুধু সাথে ল যোগ হচ্ছে। অর্থাৎ যখন ওই ক্রিয়া রূপের সাথে ল যোগ হয় তখন এটা কিন্তু আরেক টেন্সে অর্থাৎ পাস্ট টেন্সে চলে যায়। এর সাথে যদি ব যোগ হতো ফিউচার টেন্সে চলে যেত। সেটা আমি দেখাচ্ছি, তুমি একটু দেখো। দিল, দিচ্ছিল, দিয়েছে, দিয়েছিল। আবার ঠিক একই রকম দিচ্ছিল, এখানেও দিচ্ছিল। দেখো এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমি এখন ফিউচারে নিয়ে যাই, ফিউচার টেন্সে যদি বলি তাহলে কথাগুলো কেমন হবে দেখো। এখানে হবে দিবে, তারপরে ফিউচার ইনডিফিনিটে দিবে বা দেবে, তুমি যেটাই বলতে পারো তোমার ল্যাঙ্গুয়েজ অনুসারে। তারপরে হবে দিতে থাকবে, এখানে ধরলো না। তারপর হবে দিয়ে থাকবে, দিয়ে থাকবে। তারপর আবার দিতে থাকবে সময় ধরে, দিতে থাকবে সময় ধরে, একই রকম। এই গেল টেন্সের 12টা টেন্সের 12 রকমের রূপ। অর্থাৎ তোমার এই ক্লাসটা করতে গিয়ে বা ওয়ার্ড ফাংশনের বিষয়টা করতে গিয়ে তোমার গ্রামার জগতের A to Z পর্যন্ত জানা হয়ে যাচ্ছে। এই জন্য আজকের এই ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ এবং তুমি এই ক্লাস থেকে আজকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে বাবা আজ আমাকে শিক্ষা দিয়েছেন, বাক্যটা দেখো তাহলে কোন জায়গায় যে পড়েছে, সেটা হচ্ছে এই জায়গায় যে পড়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি বাক্যটা লিখতে হবে। এবার প্রথমে আমার দরকার কি, সাবজেক্ট বাবা। এখানে আমি আরেকটু সুন্দর করে লিখি আমার বাবা। অর্থাৎ ভাষাটা শ্রুতি মধুর করার জন্য আমি আরেকটু ইলাবোরেট করলাম, আর একটু যোগ করলাম ওর সাথে। আমার বাবা, এখানে সাবজেক্ট মাই ফাদার, মাই ফাদার। এবার যেহেতু সাবজেক্টটা লেখা হয়ে গেছে, এবার ভার্বের পালা। তাহলে আমরা ভাবটা লিখবো এই নিয়ম অনুসারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ থাকে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে শিক্ষা দেওয়ার ইংরেজি আমরা জানি টিচ, এবার টিচের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমার বাবা একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেটা সাবজেক্ট, এবার এখানে হ্যাভ আসবে। যদি এটা প্লুরাল হতো তাহলে এটা হ্যাভ আসতে। তার মানে আজকের এই ক্লাসটা, সেটা তুমি মেরিটোরিয়াস হও, নন মেরিটোরিয়াস হও, তুমি যে অবস্থায় হও না কেন, আজকের ক্লাসটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। তুমি অনেক কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে, এবং মেধাবীদেরকে তার মেধাটা আরও বিকশিত করে দেবে। কারণ তার মেধাটা বাড়ানোর জন্য আমি এমন কিছু কিছু কথা বলবো যেগুলো তার কিন্তু এতদিন হয়তো কোনো ভাবনাই ছিল না, নলেজও ছিল না। সেই সমস্ত তথ্যগুলো আজকে আমি তোমাকে দিতে যাচ্ছি। তাহলে শিক্ষা দেওয়ার ইংরেজি আমরা জানি টিচ। যিনি শিক্ষা দেয় তিনি আসলে টিচিং দেন, যিনি শিক্ষা নেয় তিনি হচ্ছে লার্নিং নেন। তো যেহেতু বাবা আমাকে দিচ্ছে, এটা যদি শিক্ষক হতো তো একই কথা আসতো, কারণ শিক্ষক টিচিং দেন, বাবাও শিক্ষা দেন। তাহলে এখানে টিচের পাস্ট পার্টিসিপল হবে, সেটা হচ্ছে টি ই এ সি এইচ সরি টি এ ইউ জি এইচ টি, টট। তাহলে দেখো টিচ থেকে টটে গেল। তাহলে মাই ফাদার হ্যাজ টট, আমার বাবা শিক্ষা দিয়েছেন। এবার কাকে শিক্ষা দিয়েছেন? আমাকে। সাবজেক্ট লিখলাম, এটা ভার্ব, এটা এখানে অবজেক্ট। এবার আর কি কি আছে? আমার বাবা আমাকে পেলাম, তারপর শিক্ষা দিয়েছে। আবার অনেক, এই যে অনেক শব্দটা, অনেক শিক্ষা দিয়েছেন,
এইটা একটা বাড়তি অংশ। এই বাড়তি অংশটাকে সাধারণত বাক্যের মধ্যে ফ্রেজ বলা হয় না, এটাকে বলা হয় অ্যাডভার্ব। অর্থাৎ কোনো শব্দ একটা আলাদা আলাদা যদি বসে থাকে সেই শব্দটাকে অ্যাডভার্ব বলা হয়। সেই অ্যাডভার্বটা সাধারণত বাক্যের মধ্যে 3 জায়গায় বসে। একটা বাক্যের একদম শুরুতে, একটা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, এই একটা জায়গায়, এই একটা জায়গায়, এই একটা জায়গায়। তার মানে অ্যাডভার্বের বসার জায়গা আছে 3 জায়গায়। তাহলে এই 3টে জায়গা আমি যে কোনো এক জায়গায় বসাতে পারি। তাই এর ভিতরে যে জায়গাটায় বাক্যগুলো করলে সব থেকে সুন্দর হবে অথবা সব থেকে মানায় ভালো, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, সেইগুলোকে আমরা সে জায়গাটা আমরা অ্যাডভার্বটা বসাবো। তাহলে এবার অনেক শিক্ষা দিয়েছেন, যেহেতু শিক্ষাটা দেখানো যায় না, এখানে তুমি ম্যানি লিখলে উত্তরটা হবে না। কারণ ম্যানি এবং মাছের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে ম্যানিটা সংখ্যায় দেখানো যায়, কিন্তু মাছটা সংখ্যায় দেখানো যায় না। তিনি কতটা শিক্ষা দিয়েছেন এটা অপরিমাপযোগ্য, সেই জন্য এখানে মাছ কথাটা বসলো। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এইগুলো কারেকশন বা ইংলিশ গ্রামারের ভুল বলা হয়, তো সেই জন্য বলছি আজকের ক্লাসটা তুমি তোমার জীবনে বা বিশেষ করে ইংরেজি শিক্ষার জীবনে তোমার চিন্তাটাই বদলে দেবে এবং তুমি যা যা ভুল শিখেছো সেই ভুলগুলো সব শুধরাতে শুরু করবে। এবার এসো, তাহলে এখানে সব কথাই লিখেছি। আর বার আছে কোন শব্দ? আর বার আছে আর একটা, আজ। তো এইটাও কিন্তু আলাদা বসছে। এটাকে আমি শেষে লিখবো, শেষে লিখলে আমার উত্তরটা হবে। আমি যদি আগে লিখি সেটা আমার উত্তরটা হবে। আগেই বলেছি অ্যাডভার্বের পজিশন আছে 3টে। তাহলে এই যে টুডে, এই কথাগুলো আমি শেষেও লিখতে পারি এবং আগেও লিখতে পারি। তাহলে আমি এখানে আগেই লিখলাম টুডে। তাহলে টুডে মাই ফাদার হ্যাজ টট মি মাস। আজকে আমার বাবা অনেক শিক্ষা দিয়েছে। আশা করি তোমরা ট্রান্সলেশনটা বুঝতে পেরেছো, কিভাবে কোথা থেকে এলো, কিভাবে বাক্যটা তৈরি করলাম সেটা বুঝতে পারছো। এবার এসো, এই শব্দ দেখো, আমি প্রথমে শব্দ নিয়েছি। এই শব্দ কিভাবে আমাদের একটা পরিপূর্ণ একটা বাক্য তৈরি করতে সাহায্য করছে। কারণ আমরা যখন কোনো একটা কথা শুনি, সেই কথা দিয়ে কি কি হতে পারে আমাদের ব্রেন কিন্তু সাথে সাথে মানে উত্তরটা দিয়ে দেয় বা বলে দেয় যে এইটা হতে পারে। যেমন পরের বাক্যটা মানি শিক্ষা। তো শিক্ষা দিয়ে তুমি এবার বাক্য তৈরি করো। তার মানে একটা শব্দ তুমি নেবে এবং সেই শব্দ দিয়ে একটা অর্থবোধক বাক্য তৈরি করবে। যেমন শিক্ষা, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, একটা বাক্য লিখলো। বা শিক্ষা আমাদের জীবনকে পরিবর্তন করে তোলে। বা আমি শিক্ষা নিতে চাই, বা তাদের কোনো শিক্ষা নেই। দেখো সব জায়গায় শুধু শিক্ষাটাই আসছে। তাহলে এই যে আমি যত বাক্য নিলাম সবই কিন্তু শিক্ষা নিয়ে বলা। এই শিক্ষা শব্দটা কী ছিল এখন? নাউন। তাহলে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। এবার নাউন বসে কোন কোন জায়গায়? নাউন বসে সাবজেক্টের ভিতরে থাকে, নাউন এই অবজেক্টের ভিতরে থাকে, এই ফ্রেজের ভিতরে থাকে। তাহলে এই ফ্রেজ, যেহেতু ফ্রেজের আমি গতদিন একটা ভিডিও দিয়েছি, তো ফ্রেজটা জানতে হলে তোমাকে ফ্রেজের ভিডিওটা দেখতে হবে। আজকে ওইটা নিয়ে আর বেশি তোমার আলোকপাত করছি না। আজকে আমি শব্দগুলো নিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এবং কিভাবে এই বাক্যগুলো আমাদের জীবনে ইংরেজি শিখতে সাহায্য করে, আজকে আমি তোমাকে সেইটাই বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, তো এইগুলো আমি একটু মুছে দিলাম এবং মুছে দিয়ে আমি পরের বাক্যটা লিখলাম। তো এইটা দেখো যে আশা করি এই বাক্যটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার শিক্ষা নিয়ে কথা বলা। তা যেমন শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা লিখলাম। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, মৌলিক অধিকার। আমি একটু তাড়াতাড়ি করে লিখছি, হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর হয়তো হবে না, আমি অত ভালো লিখতেও পারি না। তো তাড়াতাড়ি করে লিখতে গিয়ে হ্যান্ডরাইটিংটা খারাপ হতে পারে, তো একটু কষ্ট করে বুঝে নিও। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। দেখো শিক্ষা যে আমাদের মৌলিক অধিকার, এই কথাটা আমি তো জানি। তো এই যে আমি শব্দ নিয়ে খেলা করতে গিয়ে আমার কিন্তু অনেক নীতিগত কথা, অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু জানা হয়ে যাচ্ছে। এই কাজটা, এই শব্দ নিয়ে খেলা করতো, আমি তাদেরকে একটু বলি, তাদের নামটা একটু না নিয়ে আসলে হয় না। আমাদের বিশ্বকবি শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিদ্রোহী কবি শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, ইনারা এই শব্দ নিয়েই কিন্তু খেলা করতেন। এই শব্দ নিয়ে ব্যবহার করতে করতে আজকে তারা কিন্তু বড় মাপের একজন লেখক এবং তাদেরকে সকলেই তোমরা জানো যে তাদের বই না পড়লে আমাদের এডুকেশনই হয় না।
কোনো বিদ্যার কোনো চিন্তাও করা যায়। তো এই শব্দগুলো যদি তুমিও চর্চা করো, তুমি একদিন তুমিও ঠিক এরকম বড় মাপের লেখক হতে পারবে, বা লিখতে তোমার কোনো অসুবিধা আর হবে না। তো সেইটা আমি তোমাকে দেখাচ্ছি। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। তো এইটা যদি আমি লিখি, তাহলে এখানে সাবজেক্টটা কি শিক্ষা, তাহলে সাবজেক্ট শিক্ষা, তার মানে আমার সাবজেক্টের জায়গায় এডুকেশনটা পাচ্ছি, এডুকেশন। তাহলে এই শব্দটা এখন নাউন হিসেবে কাজ করেছে। তাই এবার শিক্ষা হয় কথাটা এখানে উজ্জ্ব আছে, ইজ আওয়ার বেসিক রাইট। রাইটের সাথে এক্সট্রা যোগ হবে, কারণ যেহেতু এটা অধিকার বোঝাইছে। তো এডুকেশন ইজ আর বেসিক রাইটস। আবার যদি বলে তাদের কোনো শিক্ষা নেই, তাদের কোনো শিক্ষা নেই, তাদের কোনো শিক্ষা নেই, দে হ্যাভ নো এডুকেশন, দে হ্যাভ নো এডুকেশন। তো এখানে আমি অত সাবজেক্ট বা তোমার আগেরটার মতো টেন্স ধরে অত বোঝাচ্ছিলাম না, কারণ ওটা বোঝাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে বাক্যটা, অনেক কিছু দেখাতে হবে তোমাকে। আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেভাবে তোমাকে ক্লাসটা দেখাবো। তো তাদের কোনো শিক্ষা নেই, দ্যাট এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে ভার্ব, আর নো এডুকেশন এটা চলে গেছে অবজেক্টের ভিতরে। তার মানে এই বাক্যটা তিনটে জিনিস নিয়ে গঠন হয়েছে। প্রত্যেকটা বাক্য এরকম গঠন করতে গেলে তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে জিনিস লাগে, আর ফ্রেজটা প্রয়োজনে লাগে, সবসময় ব্যবহার হয় না। তো এইগুলো দিয়ে এইভাবে তুমি ছোট ছোট করে আগে বাক্য তৈরি করো। বাক্য তৈরি করতে গেলে একবার তোমার টেন্স লাগছে, বা তোমার তখন বাক্যটা সেটিং করতেছে, তখন তোমার 9 বেসিক স্ট্রাকচারটা এবং টেন্সটা খুব বিরাট ভূমিকা পালন করবে। তো এইগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি আমার ভিডিওগুলো দেখো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে। তো আমরা নাউন নিয়ে বাক্যটা তৈরি করলাম, এবার আমরা অ্যাডজেক্টিভ নিয়ে বাক্যটা তৈরি করব, শিক্ষামূলক। তা যেমন ধরো শিক্ষামূলক, গতকালকে আমরা যে অনুষ্ঠানটা দেখেছি সেটা শিক্ষামূলক, কিন্তু এই বাক্যটা যেটা আমি বললাম তোমাদের সামনে, এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স, তোমার কাছে জটিল লাগতে পারে, কারণ যেহেতু নামেই কমপ্লেক্স মানে জটিল, তার মানে এখানে দুটো বাক্য সমন্বয় দিয়েছে। আমি এরকম জটিল বাক্য তোমাকে প্রথমে দেখাচ্ছি না, তো আমি একটু সহজ করে বলছি। যেমন লিখলাম যে অনুষ্ঠানটা শিক্ষামূলক ছিল, অনুষ্ঠানটা শিক্ষামূলক ছিল, অনুষ্ঠানটা শিক্ষামূলক ছিল। তারপরে দি ফাংশন, অথবা তুমি শ্রীমনু লিখতে পারো, আমি দুটোই লিখে দিলাম। শ্রীমনু মানে অনুষ্ঠান, ফাংশন মানে অনুষ্ঠান। দি ফাংশন অথবা দি শ্রীমনি, যেহেতু পাস্ট টেন্সে লেখা ওয়াজ এডুকেটিভ, TIVE। এবার দেখো এই এডুকেটিভটা এটা 9 বেসিক স্ট্রাকচারের 3 নম্বরে যে পড়েছে, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা। এখানে যদি তুমি এডুকেশন লেখো কখনো উত্তরটা হবে না, বা কথাগুলো মেলে না। এডুকেশন মানে শিক্ষা, যেমন অনুষ্ঠানটা শিক্ষা ছিল, কথা তো হয় না। তার মানে এই যে শব্দের এই ভুলগুলো আমরা সাধারণত করে থাকি। তার মানে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসে, নাউনের জায়গায় নাউন বসে, ভার্বের জায়গায় ভার্ব বসে, তার মানে যার যার জায়গায় সেই বসে। এটাকেই বলা হচ্ছে গ্রামার, এবং এটাকে বলা হচ্ছে ওয়ার্ড ফাংশন বা পদান্তর। কিভাবে একটা শব্দ থেকে আর একটা শব্দে যায়। অনার্সের একটা ইংরেজি আছে এই ওয়ার্ড ফাংশন নিয়ে, যারা অনার্সে পড়ে, অনার্সের ছেলেমেয়েরা এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবে, তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সেটা হচ্ছে এই শব্দগুলোকে পদ পরিবর্তন করে দেয়া এবং সেটা নিয়ে বাক্য বা তৈরি করে দেখানো। এটা তাদের 5 নম্বরের একটা গ্রামার আছে। তো অধিকাংশ ছাত্রছাত্রীকে দেখেছি তারা এই জিনিসটা অ্যাভয়েড করে যায়, তারা এটা করতেছে না, কারণ পারে না, তারা এই জিনিসটা বোঝেই না। কারণ যেহেতু এরা 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলের, এই লেভেলে তারা এই বিষয়টা ফাঁকি দিয়ে এসেছে, তারা সেভাবে শেখা হয়তো হয়নি, বা কোনো শিক্ষকরা সেরকম তার সামনে সেরকম তুলেও ধরেনি, যার কারণে তারা কিন্তু এই গ্রামারটা ঠিক করে বোঝে না।
এবার এসো এডুকেটিভ লিখলাম, এডুকেটিভলি শিক্ষামূলকভাবে, আমি ওটা লিখলাম না। এবার একটু শিক্ষামূলকভাবে আমি একটা বাক্য তৈরি করার চেষ্টা করি। যেমন শিক্ষামূলকভাবে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আমাকে বুঝিয়ে দিলেন, শিক্ষামূলকভাবে। যেহেতু একই বাক্য একই শব্দ দিয়ে আমি অনেকগুলো বাক্য তৈরি করছি, তাই কথা অনেক সময় কথাগুলো সামঞ্জস্যপূর্ণ নাও লাগতে পারে। তো এই কথাগুলো তোমার এরকম মনে হচ্ছে কারণ এই ধরনের কথা তুমি শোনোনি, বা এইভাবে বাক্যগুলো তৈরি হয় এই জিনিসটা তোমরা জানতে না। তো তিনি আমাকে বুঝিয়ে দিলেন শিক্ষামূলকভাবে, তাহলে তিনি বুঝিয়ে দিলেন, হি বুঝিয়ে দিলেন। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, কনভিন্স, CONVINCED, হি কনভিন্সড মি, তিনি আমাকে বুঝিয়ে দিলেন। নিজে বুঝতে হলে আন্ডারস্ট্যান্ড হয়, কাউকে বোঝাতে গেলে কনভিন্স হয়। হি কনভিন্স মি, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার তিনি আমাকে বুঝলেন কিভাবে? শিক্ষামূলকভাবে, অর্থাৎ এডুকেটিভলি। এডুকেটিভলি এই কথাটা আর একভাবে বলা যায় উইথ এডুকেশন, অর্থাৎ শিক্ষা সহ তিনি আমাকে বুঝিয়ে দিলেন। তো উইথ এডুকেশন এই কথাটা অর্থাৎ নাউন এবং প্রিপজিশন একসাথে যোগ না করে আমি একটা শব্দ দিয়ে প্রকাশ করে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য এই কথাগুলো তোমাকে এরকম মনে হচ্ছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করার চেষ্টা করো। এবার আমি আর একটা শব্দে যাই, একটু আনকমন শব্দে যাই, যে শব্দগুলো সাধারণত ছেলে মেয়েরা ঠিক শেখেই না, বা তাদেরকে তার সামনে এই বিষয়গুলো একটু অন্যরকমভাবে আসে। আমি এই গ্রামারগুলো অনার্সে সাধারণত পড়তে দেখেছি। যেমন মনে করো ফাদার, ফাদার মানে আমরা জানি পিতা, এই শব্দটা নাউন, পিতা বা বাবা, এটা আমরা কমন সবাই জানি। কিন্তু এই ফাদার যখন ভার্ব হবে, এবার হচ্ছে ভার্ব, এবারের মানে কি? এবার মানে কি পিতা? না, এবার মানে হবে পিতৃত্ব দান করা, পিতৃত্ব দান করা। অর্থাৎ আমরা অনেক সময় দত্তক নিই নে, সেই দত্তক নেওয়ার সময় কাউকে মনে করো যে তার পিতৃত্ব দান করছি, তখন আমার এই শব্দটা লাগবে। এখন এই ফাদার দিয়ে বাক্য তোমরা সবাই লিখতে পারবে, কিন্তু ফাদার যখন ভার্ব হিসেবে আসবে তখন কিন্তু এইটা অনেকেই বুঝতে পারে না যে আসলে এবার আমি কিভাবে করব। তো আমি দেখাচ্ছি, একটু দেখো। এবার আর একটা শব্দ নিই, যেটা এই তিনটে শব্দ বেশি হয় না, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ফাদারলি, ফাদারলি মানে আসে শুধু পিতৃত্ব, পিতৃত্ব আর কিছু না। তাহলে তিনটে শব্দ হলো। এবার আমি এই দুটোতে বাক্য তৈরি করি যে তিনি আমাকে পিতৃত্ব দান করলেন, বা আমি তাকে পিতৃত্ব দান করলাম, বা আমি ছেলেটিকে পিতৃত্ব দান করলাম। এটা লিখি, আমি ছেলেটিকে পিতৃত্ব দান করলাম, পিতৃত্ব দান করলাম। এবার এই বাক্যটা যদি আমি ইংরেজি লিখি, আমি দান করলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই। এবার এই ফাদারের সাথে FATHER এইটা লিখলে কিন্তু এটা নাউন হয়ে যাবে। এবার আমি যেহেতু এটা ভার্বের জায়গায় লিখেছি, এখন কিন্তু আর নাউন নেই, এইটা এখন ভার্বে রূপান্তর হয়ে গেছে। যেহেতু বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, এবার ফাদারের সাথে ইডি যোগ হবে, ফাদার, আই ফাদার। এবার ছেলেটি, দি বয়, আই ফাদার দি বয়। তারপরে আই ফাদার দি বয়, আমি ছেলেটিকে পিতৃত্ব দান করলাম। অর্থাৎ দেখো সব শব্দই চলে এসেছে, সাবজেক্ট ব্যবহার হয়েছে, ভার্ব ব্যবহার হয়েছে, অবজেক্ট ব্যবহার হয়েছে, তার মানে এখানে সবই আছে। তো এবার আমি একটু অ্যাডজেক্টিভটা দেখাই। ফাদারলি মানে পিতৃত্ব, পিতৃত্ব সুলভ বলা যায় এখানে, পিতৃত্ব সুলভ। যেমন আমি তার পিতৃত্ব সুলভ আচরণ বা ব্যবহার, আমি ব্যবহারটা লিখলাম,
ব্যবহার পছন্দ করি। মনে করো কেউ আমাকে বাবার মতন ভালোবাসে, বা তার সাথে আমার যখন দেখা হয় তখন তিনি আমাকে তার ছেলের মতো মনে করেন। একজন বাবা তার ছেলেকে ঠিক যেভাবে ভালোবাসে, ঠিক সেই ব্যক্তিও সেরকম ভালোবাসে। সেই জন্য নাম হচ্ছে পিতৃত্বসুলভ ব্যবহার বা আচরণ। তো এখানে আমি পছন্দ করি, বাক্যটা এটা পড়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আই লাইক লিখলাম। আই লাইক পিতৃত্বসুলভ ব্যবহার। আই লাইক হিজ ফাদারলি বিহেভিয়ার। বি হ্যাভি ও ইউ আর। তার মানে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে ফাদারলিটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে গেছে। আশা করি আমি বিষয়টা তোমাকে বোঝাতে পারলাম। ঠিক মাদারটাও একই রকম, অর্থাৎ ফাদার যেমন মাদারও তেমন। তো এই গ্রামারগুলো আমি সাধারণত পড়তে দেখি, কারণ ফাদার যখন ভারী হিসেবে দেওয়া হয় ছেলে মেয়েদের সামনে, তখন কিন্তু সে বুঝতেই পারে না যে সে এটা কীভাবে করবে। তো এইটা এই জন্য তোমাকে দেখালাম। এবার এসো, এরকম আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে ম্যান। ম্যান শব্দটাকে আমি ভার্ব হিসেবে দেখেছি। ম্যান মানে লোক সরবরাহ করা। ম্যান মানে আমরা সবাই জানি নাউন শব্দটা এবং মানুষ। কিন্তু এই ম্যানটা যখন ভার্ব হবে তখন মানে হবে লোক সরবরাহ করা। অর্থাৎ অনেক সময় যেমন বিদেশে লোক পাঠাই না আমরা জনবল যোগানোর জন্য, মনে করো এক জায়গায় 300 কর্মী নেবে, সেই 300 কর্মী তাদের যে লোকগুলো দরকার, তখন সেই লোকগুলো কিন্তু এক দেশ থেকে আরেক দেশে সাপ্লাই দিতে হয়। তা যখন সাপ্লাই দিতে হয় তখন কিন্তু আমার এই এই যে ম্যান যেটা দেখছি, তখন আমাকে লোক সরবরাহ করতে হয়। অর্থাৎ এই ম্যানটা তখন ভার্ব হিসেবে কাজ করবে, বা এই শব্দটা হিসেবে কাজ করবে। তাহলে আমি এইটাই একটু তোমার সামনে লিখলাম। যেমন তারা বিদেশের লোক পাঠাবে, দে উইল, আমি বাংলাটা আগে লিখে নিই, তারা বিদেশে, আমি বিদেশে লিখি, তারা বিদেশে লোক সরবরাহ করবে। তারা বিদেশে লোক সরবরাহ করবে। দে বাক্যটা দেখো ফিউচার ইনডিফিনিটে গেছে, এই দেশে দেখে বজও গেছে। দে উইল ম্যান। এবার দেখো এই ম্যানটা বসলো ফিউচার ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের জায়গায়। এটা কিন্তু এখন আর সাবজেক্টের মধ্যে নেই, অবজেক্টের মধ্যে নেই। দে উইল ম্যান, তার লোক সভা করবে। দে উইল ম্যান টু দ্য অ্যাব্রোড। দেখো দে উইল ম্যান টু দ্য অ্যাব্রোড, তারা বিদেশে লোক সরবরাহ করবে। তো এইভাবে তুমি প্রত্যেকটা শব্দ নিয়ে যদি তুমি খেলা করো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো এবার এসো আমি একটু আরেকটু অন্যভাবে যাই, এটা একটু মুছে দিলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এটা আমি আশা করি আজকের ভিডিওটা তোমার অনেকটা হেল্প করবে, এই বিশ্বাসটা আমি তোমার রাখতে পারি। যেমন এখন আমি আর একটা শব্দ নিচ্ছি, এই শব্দটা খুব বেশি বেশি দেখা যায়, বিউটি। শব্দটা নাউন, এর মানে হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য। বিউটির সাথে যখন UTIAPUL বিউটিফুল, সরি আমি আগে ভাবটা দেখাই, বিউটি ফাই লিখলাম। এই শব্দটা এখন ভাব মানে হবে সুন্দর করা। সুন্দর করা, বিউটিফাই মানে সুন্দর করা। এবার এসো বিউটি ফুল, এই শব্দটা এখন অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সুন্দর। সুন্দর।
তারপর আসছে বিউটিফুলি, বিউটিফুলি এর মানে হচ্ছে সুন্দর, এটা একবার, এর মানে হচ্ছে সুন্দর করে, সুন্দর করে। দেখো এবার দেখো একই বিউটির চারটে রূপ তোমরা জানলাম, ঠিক দেখো বাংলায়ও 4 প্রকারের শব্দ তৈরি হয়েছে। সৌন্দর্য এক, আর সুন্দর করা কিন্তু এক কথা না। সৌন্দর্যটা নাম, সুন্দর করা ভার, যখন শুধু সুন্দর বলছি তখন এটা অ্যাডজেক্টিভ, আর সুন্দর করে যখন এটা অ্যাডভার্বে চলে গেল। এইবার এই যে বাংলায়, ঠিক বাংলা ভাষায় যেভাবে শব্দের পরিবর্তন হচ্ছে, একইভাবে ইংরেজি ভাষায় এই শব্দগুলো পরিবর্তন হবে। এমনকি ইংরেজি ভাষায় না, যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার এই একই রকম নিয়ম, একই বিষয়। তাই প্রথমে সৌন্দর্য দিয়ে আমি বাক্যটা তৈরি করি। যেমন তার সৌন্দর্যে আমি মুগ্ধ, আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, দিলাম হয়েছি, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিলাম। তাহলে আমি মুগ্ধ হয়েছি, আই, বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার প্যাসিভ ভয়েস এসেছে। আই হ্যাভ বিন ইমপ্রেসড। এবার তার সৌন্দর্যে ইমপ্রেসড উইথ এক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, উইথ হার বিউটি। এইবার এখানে এসো, যারা যারা টেন্স টা দেখবে যে যে স্যার এখানে টেন্সটা বিন আসলো কি করে। আসলে এই বিনটা বসেছে প্যাসিভ ভয়েসের জন্য, বাক্যটা এখন অ্যাক্টিভ নেই। তার মানে আমি তো মুগ্ধ হয়েছি, আমি এখানে ছিলাম অবজেক্ট, আমি কিন্তু সাবজেক্ট ছিলাম না। তো সাবজেক্ট দিয়ে যখন শুরু হয় তখন সেটাকে বলে অ্যাক্টিভ, অবজেক্ট দিয়ে যখন শুরু হয় তখন সেটাকে বলা হয় প্যাসিভ। আমি মুগ্ধ হয়েছি, আই হ্যাভ বিন ইমপ্রেসড। কিন্তু যদি আমি মুগ্ধ করতাম কাউকে তখন আই হ্যাভ ইমপ্রেস দিতাম। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবার উইথ হার বিউটি ইমপ্রেসড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, হার বিউটি তার সৌন্দর্য, এইটা অবজেক্ট। এইটাই মূলত ছিল তোমার যে তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, তার মানে এইটা ছিল মূলত সাবজেক্ট। সেই সাবজেক্টটা এখন চলে গেছে ওই পাশে, অর্থাৎ বাক্যটা সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে অবজেক্টকে গুরুত্ব দেওয়া হয়েছে, বা অবজেক্ট নিয়ে বাক্যটা লেখা হয়েছে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম যে আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। তার মানে এইটা আমি এখন দেখালাম নাউন হিসাবে, তার মানে এইটা এখানে নাউন। এবার যদি বিউটিফাই সুন্দর করা যদি ভার্ব হিসেবে দেখায়, যেমন ঘরটা সুন্দর করো, ঘরটি সুন্দর করো, বাক্যটা ইম্পারেটিভ বাক্যে নেওয়া হলো। এটা হচ্ছে বিউটিফাই ইয়োর রুম, বিউটিফাই ইয়োর রুম। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে বিউটিফাই এই শব্দটা এখন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ আমরা জানি ইম্পারেটিভ বাক্যে সরাসরি ভার্বের থেকে শুরু হয়, ইম্পারেটিভ বাক্যে সরাসরি ভার্বের থেকে শুরু হয়। তাই বিউটিফাই ইয়োর রুম, তোমার ঘরটাকে সুন্দর করো। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম, কারণ এখানে সাবজেক্টটা উজ্জ আছে, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যে সাবজেক্টটা উজ্জ অবস্থায় থাকে, ভার্বের থেকে বাক্য শুরু হয়। এবার এসো আমি এগুলো মুছে দিলাম, এবার একটু অ্যাডজেক্টিভটা দেখাই। অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য, বিউটিফুল অর্থাৎ সুন্দর। যেমন মিতা একটা সুন্দর ছবি এঁকেছে, মিতা একটা সুন্দর ছবি এঁকেছে। এখন এই বাক্যটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে পড়লো, তুমি যে কোনো টেন্সে নিতে পারো, যে কোনো টেন্সে পড়তে পারো, এটা তোমার নির্ভর করছে তুমি যখন প্র্যাকটিস করবা তখন তুমি কোন টেন্সে নিবা। তবে আমি বলবো সমস্ত টেন্সের ব্যবহার করতে শিখো, তাহলে তোমার টেন্সগুলো মুখস্থ হয়ে যাবে। এবার মিতা সাবজেক্ট নিলাম, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ ড্রন DRAWN
এ বিউটিফুল পিকচার, PICTURE, এটা নাউন। আর নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভটা বসে। তাহলে ঠিক এইভাবে দেখো, তারপর এটা আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, আগেরগুলো ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তার আগেরটা নাউন হিসেবে ব্যবহার করেছি। এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা যথাযথ স্থানে বাক্য লিখে সে বাক্যটা ব্যবহার করে তুমি আগে দেখো। এইভাবে প্র্যাকটিস করতে করতে কোনো এক সময় তুমি একদম দক্ষ লেখক বা একদম স্কিল ল্যাঙ্গুয়েজবিদ হয়ে যাবে তুমি। তবে দেখো, বিউটিফুলি মানে সুন্দর করে। তো এই শব্দটা লিখি, মিতা সুন্দর করে গান করে, এটাই লিখলাম, সুন্দর করে গান করে। দেখো এখানে সুন্দর করে মিতা গান করে। আমরা অনেক সময় অনেকে দেখি না, সে গানটা গায় খুব ইমেজ দিয়ে, খুব মজা করে, এত যত্ন করে, খুব সুন্দর করে কাজটা করে। এই সেই সুন্দর করাটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছে। তাহলে মিতা সুন্দর করে গান করে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাক্যটা দেখি, মিতা সিং এর সাথে এসটা দেবো, মিতা সিংস, মিতা গান করে। বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, এবার আর কিছু নেই। আর একটা আছে অ্যাডভার্ব। তার মানে এই অ্যাডভার্বটা এখানে বাড়তি একটা অংশ, বিউটিফুলি, বিউটিফুলি। এই বাক্যটা 9 বেসিক স্ট্রাকচার 1 নাম্বার এবং ইন্টারজেটিভ ভার্বের স্ট্রাকচার। ইন্টারজেটিভ ভার্বে অবজেক্টটা লাগে না, তাই এখানে অবজেক্টটা বসলো না। তাই এখানে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো অংশ নিয়ে বাক্যটা গঠন হয়ে গেছে। অ্যাডভার্বটা এখানে জাস্ট বাক্যটাকে আর একটু ইলাবোরেট করে দিয়েছে, আর একটু বেশি তথ্য দিয়েছে, আর কিছু না। তো এইভাবে তুমি প্রত্যেকটা শব্দ নিয়ে তুমি খেলা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এভাবে প্র্যাকটিস করতে করতে কোনো এক সময়ে তুমি একদম ভালো মানের একজন লেখক হতে পারবে বা গ্রামার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আর লম্বা করবো না, ক্লাসটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা তোমার যদি কোনো উপকারে লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিচিতদের মধ্যে তুমি এটা শেয়ার করে দিও। এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে নোটিফিকেশনটা খুব সহজেই তুমি পেতে পারো এবং আমিও ভিডিও বানাতে আরও যদি বেশি উৎসাহিত বোধ করি। তো ধন্যবাদ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে।